কোথায় সমস্যা আমাদের সমস্যা হচ্ছে এই যে আমরা এখনো পর্যন্ত রাষ্ট্র কাকে বলে, সরকার কাকে বলে, সৈনিক কাকে বলে, নাগরিক কাকে বলে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা অত্যন্ত অস্পষ্ট। যে কারণে এর আগে আমরা দেখেছি শেখ হাসিনার আমলে সবসময় জনগণকে সৈনিকদের বিরুদ্ধে ব্যবহার করা হতো এবং সৈনিকদের আবার জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হতো। আজকে আমাদের প্রথম সকলের প্রতিশ্রুতি নেওয়া দরকার যে এই পুরনো পদ্ধতি, যেখানে ফ্যাসিস্ট শক্তি ব্যবহার করে সৈনিকদের ধনীদের পাহারাদার হিসেবে, লুটেরা মাফিয়াদের পাহারাদার হিসেবে, এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের জানাতে হবে আমাদের সৈনিকরা জনগণের পাহারাদার। আমাদের জনগণকে বুঝতে হবে সৈনিকরা আমারই ভাই, সৈনিকরা আমারই ভাই, আমারই সন্তান। এবং এই মৈত্রীর ভিত্তিতে যদি আমরা দাঁড়াতে না পারি দ্রুত, তাহলে আমাদের সামনে অত্যন্ত দ্রুতবেগে অনেক বড় ধরনের বিপদ ধেয়ে আসছে। এই বিপদটা আমাদের সামরিক বাহিনীর অন্যান্য যারা আছেন তারা যতটুকু বুঝবেন, তাদের সবার আগে যারা বুঝবেন তারা হচ্ছে আপনারা যারা বিজিবি, বর্ডার গার্ড। বর্ডার গার্ড শব্দটা কিন্তু আমার কাছে মোটেও সম্মানজনক মনে হয় না। আমরা ছিলাম বিডিআর। আমাদের প্রথম ফ্রন্টলাইন ডিফেন্স যারা মোকাবেলা করবেন বুলেট, শত্রু বুলেট, তারা হচ্ছেন আপনারা যারা আমার সামনে বসে আছেন। ফলে তাদেরকে অবশ্যই আমাদের জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অন্তর্গত হতে হবে। তারা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকে, তাদের কাজ নয় জনগণের পুলিশের অভাবে পুলিশের ভূমিকা পালন করে। এটা কিন্তু কোনো রাষ্ট্র এই কাজ করে না। পৃথিবীতে কোনো রাষ্ট্র সৈনিকদের এইভাবে অপব্যবহার করে না। আপনি খেয়াল করুন, এই আজকে যারা নাগরিক এবং মানবিক অধিকারের কথা বলেন, তারা দীর্ঘদিন ধরে র্যাবকে বিলুপ্তির কথা বলেছে। প্রথম যখন র্যাব গঠিত হয় তখন যারা মনে আছে, সাংবাদিক মনে রাখতে পারেন, আমার একটা লেখা আমি লিখেছিলাম। সেখানে আমি লিখেছিলাম এই র্যাবের কারণে আজকে বিএনপির পতন ঘটবে আজকে বা কালকে। কেন এই ঘটনাটা ঘটছে এই যে অন্যান্য মেলার সমালোচনা আছে যারা আপনারা শুনেছেন, যারা মানবাধিকার নিয়ে তারা কাজ করে, কিন্তু মূল সমালোচনা হচ্ছে এই, আপনি সেনাবাহিনীর একজন সদস্যকে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এসে এমন কিছু কাজ করাচ্ছেন যেটা সৈনিক কখনো করে না। সেটা হচ্ছে নিরস্ত্র মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে না, কখনো করে না। সৈনিক মাত্রই সে সবসময় আরেকজন অস্ত্রধারীর বিরুদ্ধে লড়াই করে, কখনো নিরস্ত্র মানুষের বিরুদ্ধে সে বন্দুক ধরে না। তাহলে বাংলাদেশে যারা এখন নেতৃত্বে রয়েছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের এই ন্যূনতম কাণ্ডজ্ঞানটুকু আমরা আশা করি যে দিল্লি বাংলাদেশকে আজকে হোক কালকে হোক এই শেখ হাসিনাকে পুনর্বাসিত করবার পরিকল্পনা নিয়েই এদেরকে দিল্লিতে ভারতে জায়গা দিয়েছে, যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। মুক্তিযুদ্ধে কিছু আমি দৃষ্টি হারিয়েছি, এখন একটু বয়সের কারণে বামচক্ষ দৃষ্টি হারাচ্ছি। আমি ইতিহাসের একজন দ্রষ্টা হিসেবে আপনাদেরকে বলছি যে আমাদের কতগুলো জাতিগত বিভ্রান্তি আছে। এই বিভ্রান্তি খুব দ্রুতবেগে আমাদের কাটাতে হবে। আমাদের বুঝতে হবে যে বিশ্ব বদলে যাচ্ছে, খুব দ্রুতবেগে বদলাচ্ছে। আজকে দেখুন, ইউক্রেনের যুদ্ধ চলছে দীর্ঘকাল ধরে এবং সমস্ত ভূরাজনৈতিক বিন্যাসটা বদলাচ্ছে এবং একই সঙ্গে সঙ্গে উপমহাদেশিক বিন্যাস বদলাচ্ছে। একটা চীন আমাদের চোখের সামনে কিন্তু দাঁড়িয়ে গেল এত বড় শক্তিশালী একটা রাষ্ট্র হিসেবে। এই চীন কিন্তু 1976 সালে তাদের যে অর্থনৈতিক অবস্থা আর আমাদের যে অর্থনৈতিক অবস্থা, এটা কিন্তু একই অবস্থা আছে। তাহলে চীন পারল, আমরা কেন পারছি না? তারা বসে আছে আমার ভাইরা পঙ্গু হয়ে যুদ্ধ করতে। কার বিরুদ্ধে যুদ্ধ করেছে? আসলে শেখ হাসিনা তো আসলে তো ছিল ভারতেরই একটা দালাল স্থানীয়। এটা তো একটা যুদ্ধ চলেছিল বাংলাদেশের জনগণের বিরুদ্ধে 15টা বছর। আমরা সে যুদ্ধ সহ্য করেছি। আমরা যখন জয়ী হয়েছি, এখন তারা এখন আছে ভারতে, সমস্ত খুনিরা এখন আছে ভারতে। এটা জানার পরে আমরা আমাদের সৈনিকদেরকে কেন তৈরি করছি না? এটা জানার পরে আমরা ইতিমধ্যেই কেন প্রস্তুতি নিচ্ছি না? অনেক আগে